মাই ডিয়ার মাধ্যমিক অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং মাধ্যমিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। আজকে আমরা স্টার্ট করব এবিটিএ পেজের 339 যে পেজটা রয়েছে সেই সেটটা ফিজিক্যাল সায়েন্সের। এর আগেও আমরা ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলোই সেট এবিটিএর দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে প্রপারভাবে, যাতে মাধ্যমিক পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট প্রপারভাবে করতে পারো। তাহলে আজকে আমরা শুরু করছি এবিটিএর পেজ 339 চ্যাপ্টারটা, মানে সেটটা। প্রথম দেখো যেটা বলেছে সেটা হচ্ছে বিভাগ ক, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখি। কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? ওজোন স্তর ধ্বংস করে নিম্ন আচ্ছা, কোন গ্যাসটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী নয় বলেছে। নিচের মানে এই যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোন গ্যাসটা ওজোন স্তরকে ধ্বংস করে না? সিও কার্বন মনোক্সাইড তো ওজোন গ্যাসকে অবশ্যই ধ্বংস করে। সিএফসি ওজোন গ্যাসকে ধ্বংস করে। CH4 এটা ওজোন গ্যাসকে ধ্বংস করে। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে CO2। এ কিন্তু ওজোন স্তরকে ধ্বংস করে না। কার্বন ডাইঅক্সাইড যেটা রয়েছে এটা কিন্তু গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্টে মুখ্য ভূমিকা পালন করে এবং তার জন্য বিশ্ব উষ্ণায়নে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের অবদান অনেক বেশি বা কার্বন ডাইঅক্সাইডের যোগদান অনেক বেশি, কিন্তু ওজোন স্তর ধ্বংস কিন্তু কার্বন ডাইঅক্সাইড করে না। তাহলে এই ক্ষেত্রে কোনটা দায়ী নয় হবে? কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবকের কথা আমি যদি বলি, আমরা সেই যে ফর্মুলাটা থেকে আমরা জানি সেটা হচ্ছে কি, PV ইজ ইকুয়াল টু NRT। এই যে আর, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো এখানে বলেছে এর মাত্রাটা কি হবে। তাহলে আমি যদি এখানে আর এর মানটা বের করি তাহলে কি হচ্ছে, PV/NT হচ্ছে, PV/NT। P মানে হচ্ছে চাপ, V মানে হচ্ছে আয়তন, N মানে হচ্ছে সংখ্যাটা, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, আর T মানে হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। চাপের মাত্রা কি? আমরা জানি চাপের মাত্রা হচ্ছে mL⁻⁻1 T⁻⁻2 হলো। আর আয়তনের মাত্রা কি? L³ হলো। এবার মোল, এই যে এন এর মাত্রা হচ্ছে মোল, ইনটু এই যে টি এটার হচ্ছে কেলভিন কে। তাহলে এইটাকে যদি আমি সঠিক মানে ক্যালকুলেশন করে লিখি তাহলে কি আসছে, এখানে দেখো mL⁻⁻1 আছে আর L³ আছে। তাহলে এখান থেকে একটা মানে L, এটা L⁻⁻1 মানে L⁻⁻1 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 1/L, আর তার পাশে আছে L³। তার মানে এখান থেকে একটা L কেটে পড়ে থাকবে কি, L² পড়ে থাকবে। তাহলে এখানে হবে mL² T⁻⁻2। ঠিক আছে, mL² T⁻⁻2। আর এখানে মোলটা উপরে গেলে হয়ে যাবে মোল ইনভার্স আর কে ইনভার্স। তাহলে এইটা হচ্ছে আমার কি না, তো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা। এবার আমরা দেখবো এটা কোথায় আছে, mL² T⁻⁻2 মোল ইনভার্স কে ইনভার্স। তাহলে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার, বাকিগুলো হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে বলেছে যে একটা অ্যালকাইনের বাষ্প ঘনত্ব যদি 20 হয়, একটা অ্যালকাইন, সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জৈব রসায়নে পড়েছি, সেখানে সম্পৃক্ত আর অসম্পৃক্তকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন। তো সেই যে অ্যালকাইনটা রয়েছে সেই অ্যালকাইনের কথা বলেছে, তার বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 20। অ্যালকাইনের বাষ্প ঘনত্ব কত বলেছে? 20। আমরা বাষ্প ঘনত্ব সংক্রান্ত একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে m=2D। ঠিক আছে, তাহলে ওই যে অ্যালকাইন বলেছে বাষ্প ঘনত্ব বলেছে 20, তার মানে 2 × 20, তার মানে হচ্ছে 20 × 40। তাহলে অ্যালকাইনের যদি বাষ্প ঘনত্ব 20 হয় তাহলে ওই অ্যালকাইনের আণবিক ভর কত হবে? 40 হবে, সেটা আমরা এখানে পেলাম। আচ্ছা হলো। এবার বলেছে যে অ্যালকাইনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। অ্যালকাইনটা বলে দেয়নি, অ্যালকাইনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা বের করতে হবে। তো যেহেতু অ্যালকাইন বলে দেয়নি তাহলে অ্যালকাইনের আমি সাধারণ যে সংকেত সেটাকে আমরা নেব।
অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n -2 অ্যালকাইনের, এইটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। তো এই যে CnH2n-2 এইটা বলেছে এটা হচ্ছে সেই অ্যালকাইনটা যার আণবিক ভরটা হচ্ছে কত? 40। এবার এই দুজনের আমি সম্পর্কটা বের করে দেখবো n এর মান কত আসছে। তাহলে এখানে দেখো CnH2n সমান 40 - 2, ঠিক আছে। CnH2n যেটা রয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা করব, দেখো কার্বন আর হাইড্রোজেন আছে, কার্বনের আণবিক ভর কত? কার্বন মানে শুধু পরমাণু বোঝানো হচ্ছে, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 আর হাইড্রোজেনের হচ্ছে 1, তাই না? তাহলে কার্বন যদি এখানে হয় তার মানে আমি কত লিখবো এখানে? 12n। হাইড্রোজেনের কত? হাইড্রোজেনের বলো, হাইড্রোজেনের হচ্ছে 1, তার মানে +1 2n-2 সমান হচ্ছে 40, বা 12n এখানে +2n পড়ে থাকলো আর এখানে প্লাসে মাইনাসে -2 সমান হচ্ছে 40, বা 14n সমান হচ্ছে 38। আশা করছি বোঝা গেল না? এখানে সরি -2 যেহেতু আছে তার মানে 42 হবে, 42 হলো। তাহলে n সমান আসছে 14 দিকে আমি যদি কাটি তাহলে 3, তাহলে n আসলো কত? 3। তাহলে এখানে যদি n এর মানটা 3 আসে, ভালো করে দেখো, আমি যে সাধারণ সংকেতটা আমি পেয়েছি, এখানে আমি যে সাধারণ সংকেতটা পেয়েছি, এই যে এইটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত, আমি অন্য কালিতে লিখছি, এটা মুছে দিলাম। দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এবার আমি n এর মানটা পেয়ে গিয়েছি, n এর মান কত আমরা সেটা পেয়ে গিয়েছি, তাই তো? আচ্ছা, তাহলে n এর মান যদি আমি পেয়ে যাই তাহলে আমি সেখানে কি করব? n এর মান আমি লিখব 3, H লিখলাম 2, আর n এর মান 3, তার মানে হচ্ছে 2 × 3 -2, তাহলে C3H হচ্ছে 3 × 2 = 6 -2, তার মানে হচ্ছে C3H4। তাহলে হাইড্রোজেনে কত আসলো? হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? হাইড্রোজেনের সংখ্যা হবে 4। বাষ্প ঘনত্ব হলে এই যে অপশন বি হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে আমি কিভাবে এটা করলাম। প্রথমত হচ্ছে আমি এখানে বাষ্প ঘনত্বটা দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেওয়া আছে যেহেতু অ্যালকাইনের, আমি তার আণবিক ভরটা বের করলাম। আণবিক ভর আমি যখন বের করলাম, অ্যালকাইনের সাধারণ সংকেতের সঙ্গে সে আণবিক ভরটার আমি সম্পর্ক করলাম এবং তার সমাধান থেকে আমি n এর মানটা বের করলাম। এবার n এর মানটা যখনই বের করব, সেই সাধারণ সংকেতে আমি ওই n এর মানটা এখানে লিখব, লিখলে সেখান থেকে আমি হাইড্রোজেনের মানটা পেয়ে গেলাম। আশা করছি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, এসটিপিতে 11.2 লিটার, এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? এখানে অপশন যেগুলো দেওয়া আছে আমরা দেখি। প্রথমত আমরা জানি অক্সিজেন গ্যাস, দেখো অক্সিজেন গ্যাস যদি বলি তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর কত? 16 দুগুণে হচ্ছে 32, আণবিক ভর হচ্ছে 32। এবার আমি বলতে পারি, আমাকে প্রশ্ন এখানে বলেছে যে 11.2 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? এখান থেকে আমি কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারি যে 32 গ্রাম, না 32 মানে হচ্ছে তার আণবিক ভর, আর আণবিক ভর অক্সিজেন মানে হচ্ছে 1 মোল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 1 মোল O2 গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। 1 মোল অক্সিজেন গ্যাসের ভর হচ্ছে 32
আর 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে সেখান থেকে আমি লিখতে পারি যে 22.4 লিটার O2 এর ভর হচ্ছে কত? 32 গ্রাম। তাহলে 1 লিটারে কত হবে? 32/22.4। আর আমাকে প্রশ্নে কি বলেছে? আমাকে বলেছে 11.2-এ অক্সিজেন গ্যাসের ভর কত। তাহলে আমি কি করব? 11.2 অক্সিজেন গ্যাসের ভর, তাহলে 32 × 11.2/22.4 কেটে গেল, 2 থাকে, 16 গ্রাম। আশা করছি বোঝা গেছে। তাহলে এখানে কোনটা হবে? অপশন বি হচ্ছে 16 গ্রাম। একটা পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান কত? একটা পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতি ঘটে না। পাতলা লেন্সের ক্ষেত্রে কৌণিক বিচ্যুতির মান তাই হবে এক্ষেত্রে অপশন ডি, এগুলো হবে না, 0 ডিগ্রি। ঠিক আছে। তারপরে বাল্বের ফিলামেন্টের উপাদান কি? বাল্বের ফিলামেন্টের উপাদান কি আমরা জানি। এখনকার এলই বাল্বে ওরকমভাবে ফিলামেন্ট থাকে না। আগের যে হ্যালোজেন বাল্বগুলো ছিল সেই বাল্বে কিন্তু দেখবে এরকম তারের মতো ঢেউ খেলানো তারের মতো একটা জিনিস ভেতরে থাকে, ওটাই হচ্ছে ফিলামেন্ট। ঠিক আছে। তো ওই ফিলামেন্ট যেটা রয়েছে, ওই ফিলামেন্টের উপাদান কি? ওই উপাদানটা হচ্ছে টাংস্টেন। মনে রাখবে যে ফিলামেন্টের যে বাল্বের ফিলামেন্টে যেটা থাকে সেটা হচ্ছে মূলত কি? টাংস্টেন। ঠিক আছে। এবার এই টাংস্টেনটা কেন ব্যবহার করা হয়? তার কারণ এর গলনাঙ্ক অনেক বেশি, 3380 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্রক্স এর হচ্ছে গলনাঙ্ক, আর এর রোধাঙ্ক বেশি। ঠিক আছে। পরবর্তী হচ্ছে সহজে গলে না। আর কি হয় না, তো তাপ প্রয়োগে বা যখন কারেন্ট যায় তখন কিন্তু মূলত আলো বিকিরণ করতে পারে, আলো বিকিরণ করে। হলো। তাহলে এই কারণে কিন্তু বাল্বের ফিলামেন্টে টাংস্টেনটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, টাংস্টেনটাকে ব্যবহার করা হয়। এরপরে একটা আলফা কণায় নিউট্রনের সংখ্যা কত? আমরা জানি একটা আলফা কণা মানে হচ্ছে 2টো প্রোটন আর 2টো নিউট্রনের সমষ্টি। একটা আলফা কণা মানে হচ্ছে 2টো প্রোটন ও 2টো নিউট্রনের সমষ্টি। তো এখানে কি বলেছে যে নিউটনের সংখ্যা কত হবে, তার মানে কত হবে? 2 হবে। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? একটা জিনিস আমরা মনে রাখবো যে পর্যায় সারণীর ওপর থেকে নিচে যদি যাই, ভালো করে বোঝো, পর্যায় সারণীর ওপর থেকে যত নিচে যাব তত কি হবে? পর্যায় সারণীর একদম ওপরের মানে একটা শ্রেণীর কথা আমি যদি ভাবি, একদম ওপরের যে মৌলটা রয়েছে তার যদি একটা কক্ষপথ থাকে, তার ঠিক নিচে যে থাকবে তার 2টো কক্ষপথ থাকবে, তার ঠিক নিচে যে থাকবে তার 3টে কক্ষপথ থাকবে। এরকম ওপর থেকে নিচে যত আমরা আসি তত কক্ষপথের সংখ্যা কিন্তু বাড়ে, এবং কক্ষপথের সংখ্যা যত বৃদ্ধি পাবে তত নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের কক্ষপথের যে দূরত্ব সেটাও বৃদ্ধি পাবে। আর যত বেশি নিউক্লিয়াস থেকে বাইরের কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পাবে তত নিউক্লিয়াস থেকে সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা রয়েছে তার ভিতরে আকর্ষণ ক্ষমতাটাও অনেক কম হবে। ধীরে ধীরে আকর্ষণ ক্ষমতা কম হবে এবং খুব তাড়াতাড়ি সে তাকে বের করে দিতে পারবে। যত নিচের দিকে আসবো তত ইলেকট্রনকে বের করা তত সহজ। হলো। এক্ষেত্রে বলেছে প্রশ্নে যে কোন মৌলটি দ্রুত ইলেকট্রন ত্যাগ করে? ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম না ক্যালসিয়াম? তাহলে আমরা জানি সেক্ষেত্রে যদি আমরা বলি যে ওপর থেকে নিচের দিক থেকে আমি যদি দেখি তাহলে এখানে পটাশিয়ামটা অ্যান্সার হবে, কারণ ওর ক্ষেত্রে সে কিন্তু সব থেকে দ্রুত ইলেকট্রনকে তাকে ত্যাগ করতে পারে। হলো। তারপরে সমযোজী বন্ধন দেখা যায় কোন অণুতে? সমযোজী বন্ধন দেখা যাওয়ার জন্য একটা জিনিস দেখো, একটা জিনিস আমরা মনে রাখবো যে ধাতু আর অধাতু যেটা রয়েছে, ঠিক আছে, এই ধাতু আর অধাতু মিলে কিন্তু আয়নীয় বন্ধন তৈরি করে সাধারণত, আর অধাতু মিলে তৈরি করে সমযোজী বন্ধন। তাহলে এখানে দেখো
CaCl2, এখানে কার্বন ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু, Cl2 হচ্ছে অধাতু, তাহলে এটা হবে না। ম্যাগনেসিয়াম ধাতু, এটা হচ্ছে অধাতু, তার মানে আয়নীয় বন্ধন করে। সোডিয়াম ধাতু, ক্যালসিয়াম ক্লোরিন হচ্ছে অধাতু, তাহলে এটাও হবে না। এই সেলটা অ্যান্সার হবে, দুটোই অধাতু, যেহেতু দুটো অধাতু হলে সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে, এরপরে বলেছে যে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত। 1 কুলম্ব আধান যদি হয় তাহলে ইলেকট্রনের সংখ্যা কত। আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে Q ইজ ইকুয়াল টু হচ্ছে NE। এখানে Q মানে হচ্ছে সেই আধানটাকে বোঝানো হয়েছে, আর N মানে হচ্ছে ইলেকট্রনের আধানের মান, আর ই মানে হচ্ছে তোমার ইলেকট্রনের যে আধান সেটা। এন মানে হচ্ছে আধানের সংখ্যা, আর এই মানে হচ্ছে ইলেকট্রনের আধানটা। তাহলে কিউ আমাকে বলেছে 1, আর এন মানে হচ্ছে কত, এন মানে হচ্ছে 1 কুলম্ব ইলেকট্রনের সংখ্যা বলেছে। 1 কুলম্ব ইলেকট্রনের সংখ্যা আমাকে বের করতে বলেছে, তার মানে এনটাকে আমাকে কি করতে বলেছে, বের করতে বলেছে। ইনটু ই মানে হচ্ছে ইলেকট্রনের আধানটা কত, 1.6 ইন্টু 10⁻⁻19। বা এখান থেকে আমি যদি এন এর মানটা বের করি তাহলে কি হচ্ছে, 1/1.6 ইন্টু 10⁻⁻19 হবে। এবার 1/1.6 যেটা রয়েছে, 10⁻⁻19টাকে আমি রেখে দিলাম, এরকমভাবে রেখে দিলাম 10⁻⁻19। 1/1.6 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি আসে, 1/1.6টাকে যদি আমি ভাগ করি তাহলে আসবে দেখবে 0.625, 0.625। আর এটা যেহেতু দেখো 10⁻⁻19 যেটা, এটা তো এর সঙ্গেই আছে অ্যাকচুয়ালি 10⁻⁻19, এটা যদি ওপরে লিখি তাহলে এই মাইনাসটা উড়ে যাবে, তার মানে হয়ে যাবে কত, ইন্টু 10⁻19। এবার এটা দেখো অপশানে দেওয়া আছে কিনা, 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা 2.6 তো হবেই না, 2.65 হবে না, 6 পয়েন্ট হবে না, এখানে 6.25 দেওয়া আছে, আর এখানে দেখো 10⁻18 করা আছে। তাহলে এই 10⁻18 যদি আমি এখানে করি, তার মানে এখান থেকে 0.625 ইন্টু 10 ইন্টু 10⁻18 আমি করতে পারি, এটাকে লিখতে পারি। তাহলে এটার সাথে এটা গুণ করলে আসে 6.25 ইন্টু 10⁻18। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, তার মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এবার 1-11 বলছে যে বিচ্ছুরণের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি। এখানে দেখো আলোর বিচ্ছুরণের কথা আমি যদি বলি, এটা হচ্ছে একটা প্রিজম, সেখানে একটা যদি আলো এরকমভাবে যায়, আমরা জানি সেটা কিন্তু 7টা আলোয় বিভক্ত হয়ে পড়ে, 1 2 3 4 5 6 7টা আলোয় বিভক্ত করে, আর সেটা হচ্ছে এইরকমভাবে। তাহলে এখানে দুটো এখানে দেখো রেড আর ভায়োলেটের কথা বলা হয়েছে, এই যে রেড আর এই ভায়োলেটের কথাটা বলা হয়েছে, যে এর ভেতরে কার প্রতিসরণ কোণ সব থেকে বেশি। তাহলে এখানে দেখো এই আমি যদি আলাদাভাবে এটা আঁকি, রেডটা এদিক থেকে যাওয়ার কথা, সেই দিক থেকে না গিয়ে এই দিকে বেরিয়ে গেল, তাহলে এটা হচ্ছে তার প্রতিসরণ কোণ। ঠিক আছে, মানে এইটুকু সে বেঁকেছে। আর ভায়োলেটের ক্ষেত্রে দেখো, ভায়োলেটের ক্ষেত্রে আমি যদি এখানে লিখি, এই দিক দিয়ে যাওয়ার কথা, তার যাওয়ার কথা এই দিক দিয়ে, কিন্তু সে গেছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে, তাহলে প্রতিসরণ কোণ এইটা। তাহলে কার প্রতিসরণ কোণটা বেশি, এর প্রতিসরণ কোণটা বেশি, আর এর প্রতিসরণটা কিন্তু কম। তাহলে সেক্ষেত্রে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কোনটা হবে, লালের প্রতিসরণ কোণ বেশি, ভায়োলেটের প্রতিসরণ কোণ কম, এটা হবে না। আমরা দেখছি যে লালের প্রতিসরণ কোণ কম আর ভায়োলেটের প্রতিসরণ কোণ বেশি, তাহলে এখানে হবে এইটা, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে কি বলেছে, পটাশিয়াম ক্লোরেটকে যদি উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরেট এটাকে যদি আমি উত্তপ্ত করি তাহলে কত গ্রাম অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, এটা আমরা একটু দেখে নিই। দেখো পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি, KClO3। এটাকে যদি আমি উত্তপ্ত করি, হিট যদি আমি দিই, তাহলে উৎপন্ন হবে KCl + O2। এটা সমতা বিধান করা নেই, সমতা বিধান করলে আসে 2KClO3 2KCl3O2। ঠিক আছে, এরপরে দেখো, এবার আমাকে বলেছে যে
পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, একে উত্তপ্ত করলে কতটা অক্সিজেন পাওয়া যাবে, তাহলে এই দুটো নিয়ে আমার কাজ। তাহলে এখানে এর আণবিক ভরটা আমি বের করব, 2 ইন্টু পটাশিয়ামের কত বলে দিয়েছে, পটাশিয়ামের এখানে বলে দিয়েছে হচ্ছে 39 প্লাস ক্লোরিনের হচ্ছে 35.5 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 ইন্টু 3, তাহলে কত আসছে 2, 39 প্লাস 35.5 প্লাস 3 6 18, 3 একে 3 4 হলো। তাহলে কত আসছে অ্যান্সার 39, এদিকে হচ্ছে 48, আর এটা মিলে হচ্ছে 122.5 আর 245 গ্রাম। এটা আসছে KClO3 ভর, আর অক্সিজেন হচ্ছে 3 ইন্টু O2 আছে যেহেতু, তার মানে অক্সিজেনের হচ্ছে 96, তাহলে 245 গ্রামে হচ্ছে 96, একে কত 96/245, আর 2.45 কত 96/245 ইন্টু 2.45, উঠিয়ে দিলাম 100, কেটে গেল 0.96 গ্রাম। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, এখানে অ্যান্সার হবে তোমার 0.96 গ্রাম। এরপরে বলেছে যে নিচের কোনটি তড়িৎ পরিবাহী হলেও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, মানে তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ দ্বারা বিশ্লেষিত হয়ে পড়ে না। এখানে অপশনটা হবে তরল পারদ, মনে রাখবে তরল পারদ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ এটা একটা তরল ধাতু, ধাতুরা তো তড়িৎ পরিবহন করে, কিন্তু এটা কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। হলো। আচ্ছা, এরপর নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে, নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়, এক্ষেত্রে H2S হচ্ছে অ্যান্সার। আমরা জানি যে হাইড্রোজেন সালফাইডকে কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়। নিচের কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, কার সাথে তো জিঙ্ক থাকে না, পিতলে থাকে, ব্রোঞ্জে থাকে না, ডুরালুমিনেও থাকে না, তাহলে পিতলটা হবে রাইট অ্যান্সার। হলো। এবার হচ্ছে বিভাগ খ। দেখো বিভাগ খটা কি বলছে, প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি, বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর বায়োমাসের মুখ্য উপাদানের নাম লেখো, বায়োমাস। অ্যাকচুয়ালি বায়োমাসের মুখ্য উপাদান হচ্ছে কার্বন। বায়োমাস সম্পর্কে যদি আমরা বলি, আমরা বায়োমাস সম্পর্কে পড়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। বায়োমাস এনার্জি বা বায়োমাস শক্তি কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, এদের বায়োমাস বলে। কার্বন ঘটিত বায়োমাসের মধ্যে যে রাসায়নিক সঞ্চিত থাকে, তাহলে বায়োমাস কি বলেছে, কার্বন ঘটিত, তার জন্য কিন্তু বায়োমাসের কি না তো মূল উপাদানটা হচ্ছে এখানে কি না তো কার্বন। হলো। নেক্সট, একটা পুনর্নবীকরণযোগ্য শক্তি কি হবে, সৌরশক্তি হবে, বায়ু শক্তি হবে, ঠিক আছে। সত্য মিথ্যা লেখো। গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির স্থিতি ও গতিশক্তির যোগফল। অণুগুলোর ভেতরে মোট শক্তি, একটা অণুর গ্যাসের ভেতরে যখন অণু থাকে তখন তার ভেতরে আকর্ষণ বিকর্ষণ সব রকম বলই থাকে, এবং সেই অণুর ভেতরে স্থিতিশক্তিও বর্তমান থাকে, গতিশক্তিও বর্তমান থাকে, তাহলে এটা কিন্তু সত্য হবে, তাহলে এটা সত্য হবে, সত্য, ঠিক আছে। দেখো সত্য, কোনো সিস্টেমের মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তির কথা বলা হয়েছে, তার স্থিতিশক্তি ও গতিশক্তির কিন্তু সমষ্টি, ঠিক আছে। তবে এখানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলির মধ্যে আকর্ষণ বল থাকে না, স্থিতিশক্তি শূন্য ধরা হয়, তখন মোট শক্তি কেবল গতিশক্তির সমান হয়। তবে এখানে কি বলেছে, গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির স্থিতিশক্তি গতিশক্তি যোগফল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু উত্তর সত্যই হবে, ঠিক আছে। তারপর
মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওটা নগণ্য ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি হয়, ওটা কিন্তু রয়েছে। তারপরে কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়? 0 কেলভিনে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমরা কেলভিন স্কেলের যে সংজ্ঞা পড়েছিলাম বা কেলভিন পরম শূন্য উষ্ণতা, সেখানে দেখো চার্লসের সূত্র অনুসারে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু যে কোনো গ্যাসের আয়তন কি হয়? 0 হয়ে পড়ে। আর এখানে প্রশ্নে কি বলেছে আমাকে? প্রশ্নে বলেছে যে কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 ধরা হয়। কেলভিন স্কেলে কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ধরা হয়? 0 ধরা হয়। তাহলে এটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটাতে গ্যাসের আয়তন কি ধরা হয়? 0 ধরা হয়। ঠিক আছে, তাই এই উষ্ণতাটাকে কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা বলে। নেক্সট, এরপর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, সেটা হচ্ছে 1/273 ঠিক আছে সেন্টিগ্রেড ইনভার্স। এটা হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। ঠিক আছে, এটা মনে রাখবেন। বা এটাকে আরেকটাতে বলা হয় 0.00366 কেলভিন হলো। তারপরে কি বলেছে? সত্য বা মিথ্যা লেখো। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান 0। আদর্শ পরিবাহী যেটা রয়েছে, সেই আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান 0। এটা কি সত্যি না সত্যি নয়? পরিবাহিতাঙ্কের মান অ্যাকচুয়ালি 0 নয়। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে পরিবাহিতাঙ্কের মান কিন্তু অসীম হয়। ঠিক আছে, 0 হয় না। এখানে আমি ওটা রেখেছিলাম, ওটা পরিবাহিতাঙ্ক না, ওটা আপাতত নেই এখানে। যাই হোক, এটা কিন্তু তার মানে মিথ্যা হবে, 0 হয় না, অসীম হয়। অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কি, আচ্ছা এটা তো হয়ে গেল। অবতল লেন্সের ক্ষেত্রে সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অবতল লেন্সটা আমরা দেখি। মনে রাখবে যে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় অসৎ বিম্ব তৈরি হয়, ছোট তৈরি হয় এবং সৎ তৈরি হয়। ঠিক আছে, এই সরি অসৎ তো বললামই, অসৎ, সমশীর্ষ মানে সোজা, আর খর্বাকার বা ছোট, এইটা তৈরি হয়। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইটা দেখো, অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। এখানে দেখো প্রতিবিম্বের প্রকৃতিটা দেখো, অসৎ, সমশীর্ষ এবং বস্তু সাপেক্ষে ক্ষুদ্র আকারে। এটাই হচ্ছে অ্যান্সার। তারপরে কি বলেছে? আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায়, তাহলে আপাতন ও প্রতিসরণ কোণের মানের মধ্যে কোনটা বড় হয়? এটা যদি একটা আপতিত আলোকরশ্মি হয়, এটা যদি ঘন মাধ্যম হয়, আর এটা ধরো লঘু মাধ্যম, ঠিক আছে, তাহলে তার যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু আমি যদি এখান থেকে একটা অভিলম্ব আঁকি, আমি দেখব যেহেতু লঘু মাধ্যম, তাহলে তার যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে সে আরো দূরে সরে যাবে। তাহলে দূরে সরে গেলে তার আপতিত আলোকরশ্মি অভিলম্ব থেকে ছিল এইটা আপাতন কোণ, আর এটা এখন অভিলম্ব থেকে দূরে অনেক সরে গেছে, তাহলে এইটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে আপতন কোণ, মানে হচ্ছে এটা হচ্ছে আই আর এটা হচ্ছে আর। তাহলে এই আর এর মানটা বেশি হয়, প্রতিসরণ কোণের মান বেশি হবে। আমি তোমাদের তবুও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও একদম ক্লিয়ারভাবে। এখানে দেখো, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে যদি প্রতিসৃত হয়, লঘু থেকে ঘন যদি হয়, তাহলে কি হবে? আপাতন কোণ বড় হবে, প্রতিসরণ কোণ ছোট হবে। যদি লঘু থেকে ঘন হয়, এই যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তার যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু সে গেছে এদিক দিয়ে, তার মানে তার কোনটা হওয়া উচিত ছিল অভিলম্ব থেকে? এইটা, কিন্তু হয়েছে এইটা, মানে যেটা হওয়ার কথা ছিল তার থেকে তার এটা ছোট হয়েছে। এই যেটা আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, যদি এটা লঘু থেকে ঘন যায়। এবার আমাকে বলেছে ঘন থেকে লঘু, ঘন থেকে যদি লঘু যায় তাহলে কি হবে? তার এই দিক দিয়ে সে যেহেতু গিয়েছে, তার যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, কিন্তু সে অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে।
তাহলে তার এখন আপাতন কোণ এইটা আর তাদের প্রতিসরণ কোণ হচ্ছে এইটা, তাহলে দেখো কতটা বড়, তার জন্য প্রতিসরণ কোণের মান বৃদ্ধি পাবে বা প্রতিসরণ কোণটা বেশি হবে। ঠিক আছে, তারপর তড়িৎচালক বলের এসআই একক। আচ্ছা তার আগে এটা আছে, ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা আমরা জানি। ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক তড়িতে। তারপর তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে ভোল্ট। নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজন অর্থাৎ নিউক্লিয়াস যখন বিভাজিত হয়ে সেখান থেকে নিউট্রন কণা বেরিয়ে যায়, ঠিক আছে, নিউট্রন প্রোটন এগুলো মানে আলফা বিটা এগুলো বেরোতে থাকে। তো নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা খুব সুন্দরভাবে আমাদের বইয়ে দেওয়া আছে, আমি সেখান থেকে তোমাদেরকে বলছি যাতে তোমরা খুব সুন্দরভাবে রিলেট করতে পারো। যে নিউক্লিয় বিক্রিয়ায় সাধারণত ভারী মৌল, আমরা জানি যে তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয়তা তারাই দেখায় যাদের ভর সংখ্যা কিন্তু অনেক বেশি হয়, কারণ ভর সংখ্যা যখন অনেক বেশি হবে তখন তাদের ভেতরে একটা অত্যন্ত বেশি চাপের সৃষ্টি হয় এবং তারা কিন্তু চায় যে তার নিউক্লিয়াস থেকে সেগুলো বেরিয়ে যাক, তার জন্য তেজস্ক্রিয় রশ্মিরূপে সেটা বেরোতে থাকে। ঠিক আছে, তো ভারী মৌলের ক্ষেত্রেই কিন্তু এই ঘটনাটা ঘটে। তো পরমাণু নিউক্লিয়াসকে উপযুক্ত কোনো ধীরগতির কণা, যেমন এখানে বলেছে নিউট্রন কণা দিয়ে যদি আঘাত করা হয় তাহলে প্রায় সমভরের দুটো নিউক্লিয়াস ভেঙে ফেলা হয় এবং সামান্য ভর ধ্বংস হয়ে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, এটাকে নিউক্লিয় বিভাজন বলা হয়। এই সংজ্ঞাটা খুব ভালোভাবে মনে রাখবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর তেজস্ক্রিয় পদার্থ থেকে কী কী বেরোয়? আলফা বেরোয়, বিটা বেরোয়, গামা বেরোয়। ঠিক আছে, ক্যালামাইন। ক্যালামাইন হচ্ছে এক্ষেত্রে বলেছে যে কার ক্যালামাইনের সাথে কার মিল আছে? ক্যালামাইন হচ্ছে জিঙ্ক আকরিক। ঠিক আছে, তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম। একটা চ্যালকোজেন মৌল, চ্যালকোজেন মৌল হচ্ছে সালফার। তাহলে পড়ে থাকলো ম্যালাকাইট, সেটা হচ্ছে কপার। ঠিক আছে, নেক্সট, জলীয় দ্রবণে আয়নিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটা সমযোজী যৌগের নাম, সেটা হচ্ছে HCl। HCl কিন্তু একটা সমযোজী যৌগ, কিন্তু যখন জলীয় দ্রবণে সে আয়নিত হয় বা বিভক্ত হয় তখন H+ আর Cl- সে কিন্তু বিভক্ত হয়ে পড়ে, তাহলে এক্ষেত্রে হবে HCl, হাইড্রোজেন ক্লোরাইড। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন করা হয় এমন একটা ধাতুর নাম ক্যালসিয়াম হলো। তারপরে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দুটি গ্যাসের সমন্বয়ে একটি কঠিন পদার্থের নাম NH3, এটা একটা গ্যাস, প্লাস HCl, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এখান থেকে উৎপন্ন হয় NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে একটা কঠিন পদার্থ আর এরা দুজন হচ্ছে গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, লোহার বিশুদ্ধতা কোন কোন মৌলের পরিমাণের উপর নির্ভর করে? সেটা হচ্ছে কার্বনের উপর নির্ভর করে। কার্বন লোহাতে যত কম থাকবে সে তত বিশুদ্ধ, আর কার্বনের পরিমাণ যত বেশি হবে সে তত কম বিশুদ্ধ। তারপর হচ্ছে মরিচার রাসায়নিক সংকেত Fe2O3XH2O, যেটাকে আমরা বলি শোধক ফেরিক অক্সাইড হলো। থার্মিট মিশ্রণ, এই যে Fe2O3 রয়েছে এটা অ্যাকচুয়ালি লাগে Fe2O3 আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3:1 মিক্সার অবস্থায় যদি থাকে তখন এটাকে আমরা কি বলি? থার্মিট মিশ্রণ বলি। ঠিক আছে, হলো। ভিনিগারের মুখ্য জৈব উপাদানের নাম কি? CH3COOH, যেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলি, বা এর ইউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। দুটো কার্বন যেহেতু আছে তাই ইথ, আর লাস্টে COOH আছে তাই ওইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড হলো। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন করে এবং তার সাথে হাইড্রোজেন উৎপন্ন হয়। তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ের জিনিস, একদম ডাইরেক্ট বই থেকেই তুলে দেওয়া। এখানে দেখো রাসায়নিক ধর্মতে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, ইথানল ধাতব সোডিয়ামের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে হাইড্রোজেন গ্যাস আর সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয়, এই যে হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যান্সার এখানে কি হবে? হাইড্রোজেন গ্যাস হবে। বোঝা গেল? আচ্ছা,
তাহলে এই গেল আজকের আমাদের এবিটিএ পেজ 339 যে সেটটা রয়েছে তার ডিটেল সলিউশন। আশা করছি তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে বা তোমাদের মনে হয় যে কোনো জায়গায় বুঝতে পারেনি, কমেন্টে সেটা বলবে যাতে আমরা সেটা ঠিক করতে পারি, এবং কোনো সমস্যা হলে সেটাও বলবে যাতে আমরা আমাদের ইমপ্রুভমেন্টগুলো আরও ভালোভাবে করতে পারি। নেক্সট যে পেজটা আছে তার জন্য আমরা আবার এই প্ল্যাটফর্মে আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো সঠিকভাবে দেখো যাতে তোমাদের প্রস্তুতি খুব ভালোভাবে হয়। ঠিক আছে, আজকে এত দূরই। থ্যাংক ইউ।